আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এইচএসসি বাংলা নিয়ে। অর্থাৎ এইচএসসি শুরু থেকে অ্যাডমিশন পর্যন্ত বাংলা প্রিপারেশনটা কেমন হওয়া উচিত তার পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে। এই ভিডিওটা সায়েন্স, আর্টস, কমার্স ৩ বিভাগের শিক্ষার্থীদের জন্যই। এই ৩ বিভাগের শিক্ষার্থীদের বাংলা পড়ার অ্যাপ্রোচটা কিন্তু কখনোই একরকম হবে না। অবশ্যই তাদের অ্যাপ্রোচটা বিভিন্ন রকমের হবে। অর্থাৎ একজন সায়েন্সের স্টুডেন্ট যেভাবে বাংলা প্রিপারেশনটা নিবে, একজন আর্টসের স্টুডেন্টের বাংলা প্রিপারেশন অবশ্যই অন্যরকম হবে বা তার থেকে আলাদা হবে। কখনোই একরকম হবে না। তাই আজকে সায়েন্স, আর্টস, কমার্স এই ৩ বিভাগের শিক্ষার্থীর পার্সপেক্টিভ থেকে আলোচনা করার চেষ্টা করব যে কার কিভাবে বাংলা পড়া উচিত। তো আলোচনা শুরু করার আগে ফার্স্টে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা কলেজ পড়ুয়ার শিক্ষার্থীর আলটিমেট গোল হওয়া উচিত কিন্তু অ্যাডমিশন টেস্ট। কখনোই এইচএসসিকে মাথায় রেখে তার প্রিপারেশনটা আগানো উচিত না। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। কারণ দিন শেষে আমাদের মেইন টার্গেট কিন্তু ওইটাই যে আমাদের ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে এবং ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে আমাদের পড়তে হবে। তাই আমাদের প্ল্যানিং করার আগে অবশ্যই আমাদের এই গোলটা সেট করতে হবে যে আমরা অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টকে টার্গেট করে আমাদের প্ল্যানিংটা সাজাবো এবং সেই অনুযায়ী আমাদের প্ল্যানিংটা করে সেই অনুযায়ী আগানোর চেষ্টা করব। তাহলে আমরা আজকের আলোচনাটা শুরু করি। ফার্স্টে আমরা আলোচনা করব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা কিভাবে পড়া উচিত। আমরা একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে একজন কলেজের স্টুডেন্টের অবশ্যই গোল হওয়া উচিত অ্যাডমিশন টেস্ট। তো তুমি যদি অ্যাডমিশন টেস্টকে চিন্তা করে আগাও তাহলে তুমি বিজ্ঞান বিভাগে 2টা ক্যাটাগরি পাবা। এখন সেই 2টা ক্যাটাগরি নিয়ে আগে আলোচনা করি। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে একটা ক্যাটাগরি পাবা বিভাগ পরিবর্তন ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট পাবা সেটা হচ্ছে বিজ্ঞান ইউনিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি ধরো এখন সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তুমি এইচএসসি পরীক্ষার পর তুমি আর্টস বা কমার্সের যে কোনো একটা সাবজেক্টে অনার্স করতে চাও। ধরো তুমি এখন বিজ্ঞান বিভাগে পড়ছো এবং তোমার টার্গেট হচ্ছে তুমি ল নিয়ে পড়তে চাও বা ইংলিশে অনার্স করতে চাও বা ইকোনমিক্সে অনার্স করতে চাও, তাহলে তুমি এই বিভাগ পরিবর্তন ক্যাটাগরির মধ্যে পড়ো। অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এইচএসসির পর বিভাগ পরিবর্তন করে মানবিক বা ব্যবসায় শিক্ষা কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায় তাদেরকে বলা হয় বিভাগ পরিবর্তন ইউনিট। আবার তুমি যদি মনে করো যে না আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টই অনার্স করব বা আমার টার্গেট হচ্ছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, তাহলে তুমি ডান পাশের এই বিজ্ঞান ইউনিটের ক্যাটাগরির মধ্যে পড়ছো। তো তোমার বাংলা প্রিপারেশন শুরু করার আগেই ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে তুমি কি বিভাগ পরিবর্তন করে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো সাবজেক্টে অনার্স করতে চাও, নাকি তুমি বিজ্ঞান বিভাগে আছো এবং বিজ্ঞান বিভাগেই থাকতে চাও। এই ক্যাটাগরি চুজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি যেই ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরির মতো করে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি বিভাগ পরিবর্তনের ক্যাটাগরিতে পড়ে থাকো, অর্থাৎ তোমার যদি ইচ্ছা থেকে থাকে যে তুমি এখন সায়েন্সে আছো কিন্তু এইচএসসির পর তুমি আর সায়েন্সে কন্টিনিউ করবা না, তুমি বিভাগ পরিবর্তন করে মানবিক বা ব্যবসায়ী শিক্ষা বিভাগের যে কোনো একটা সাবজেক্টে অনার্স করবা, তাহলে তোমার বাংলা প্রিপারেশনটা হবে একদম মানবিক বিভাগের শিক্ষার্থীদের মতো। অর্থাৎ একজন মানবিক বিভাগের শিক্ষার্থী এইচএসসি শুরু থেকে অ্যাডমিশন পর্যন্ত যেইভাবে বাংলা প্রিপারেশন নিয়ে আগায়, তোমারও ঠিক সেভাবেই প্রিপারেশনটা নিতে হবে। তোমাদের প্রিপারেশনটা আমি মানবিক বিভাগের অংশে আলোচনা করব কিছুক্ষণ পরে। যখন মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলা প্রিপারেশন নিয়ে আলোচনা করব তখন তোমরা সেই পার্টটুকু দেখে নিও। এখন আমরা আলোচনা করব যারা সায়েন্সে আছো এবং যাদের টার্গেট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা তোমরা ভার্সিটিতে বিজ্ঞান বিভাগের যে কোনো একটা সাবজেক্টই পড়তে চাও, তাদেরকে নিয়ে এখন আলোচনা করি। তো তোমরা বাংলা প্রথম পত্র কিভাবে পড়বা? তো তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হও এবং টার্গেট যদি থাকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, তোমাদের আগে মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু বাংলা খুব বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট না। তোমাদের মেইন সাবজেক্ট হচ্ছে তোমাদের 4টা গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ। তোমাদের এইচএসসি লাইফের ম্যাক্সিমাম টাইম দিতে হবে তোমাদের এই 4টা গ্রুপ সাবজেক্টে, কারণ এই 4টা গ্রুপ সাবজেক্টই তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। বাংলা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব একটা বেশি প্রয়োজন হবে না। হ্যাঁ, অন্য দিক দিয়ে হবে, কারণ তুমি চাইলে তোমার গ্রুপ সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট স্কিপ করে তুমি বাংলা নিতে পারবা, কিন্তু এটা কখনো একটা ভালো প্রস্তুতি বা প্রিপারেশন বা কোনো ভালো একটা স্ট্র্যাটেজি হবে না। তো তোমার উচিত অবশ্যই 4টা গ্রুপ সাবজেক্টের উপরে ভালো একটা দখল থাকা এবং বাংলা সাবজেক্টটা শুধুমাত্র এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য পড়া উচিত। অর্থাৎ বাংলা প্রথম পত্র এ প্লাস পাওয়ার জন্য তোমার যেইটুকু পড়া উচিত সেইটুকু শুধুমাত্র পড়বা তুমি, এর বেশি কখনোই পড়া উচিত না। এখন তুমি বুঝবা কিভাবে যে তোমার এ প্লাস পাওয়ার জন্য কতটুকু পড়তে হবে? তো তাহলে এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করি যে তোমার বাংলায় এ প্লাস পাওয়ার জন্য কিভাবে পড়া উচিত। তো ফার্স্টেই তুমি তোমার সাহিত্য পাঠ বা সহপাঠ বই থেকে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস ভালো মতো পড়ে নিবা। ভালো মতো পড়া মানে যে একদম ইন ডেপথ পড়তে হবে সেটা না, তুমি জাস্ট গদ্য, পদ্য, নাটক, উপন্যাস একটা করে ধরবা এবং সেটার মূল কনসেপ্টটা কি, সেটার থিমটা কি, সেটাতে কি বোঝাতে চাচ্ছে, সেটার কি পয়েন্টগুলো কি, সেটা ভালো মতো বুঝলেই হবে। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, যেমন অপরিচিতা গল্প। অপরিচিতা গল্প তুমি কিভাবে পড়বা? তুমি জাস্ট একবার রিডিং দিবা, ভালো মতো
টপিকগুলো বোঝার চেষ্টা করবা, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা। অপরাজিতা গল্পের কি পয়েন্টগুলো কি কি? যৌতুক নিয়ে একটা কথা বলা আছে, সেখানে অনুপমের ব্যক্তিত্বহীনতা নিয়ে কথা বলা আছে, সেখানে অনুপমের মামার লোভ লালসা নিয়ে কথা বলা আছে, সেইখানে কল্যাণীর বাবার ব্যক্তিত্ব নিয়ে কথা বলা আছে, কল্যাণীর বাবার সাহসিকতা নিয়ে কথা বলা আছে। এই ছোট ছোট কি পয়েন্টগুলো তোমার কাছে আইডেন্টিফাই করতে হবে একটা গল্প পড়ে। সেই গল্পের মূল থিমটা কি, কনটেক্সটটা কি, সেটা ভালো মতো বুঝতে হবে। তো ফার্স্টে তোমার কাজ হচ্ছে সাহিত্যপাঠ বা সহপাঠ বই থেকে গদ্য পদ্য নাটক উপন্যাসটা ভালো মতো পড়ে ফেলা, একদম ইন ডেপথ না, বাট প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনটেক্সট যেন তোমার মাথায় থাকে, তুমি যেন জানো কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে, তোমার জাস্ট থিমটা মাথায় রাখলেই চলবে। আচ্ছা, এখন তুমি সাহিত্যপাঠ বা সহপাঠ বই থেকে গদ্য পদ্য নাটক উপন্যাস ভালো মতো পড়লা। এরপরের কাজ হবে তোমার কোনো গাইড বা টেস্ট পেপার কেনা। এখন তুমি সেটা পাঞ্জেরি কিনতে পারো, লেকচার কিনতে পারো, অনুপম কিনতে পারো, সব গাইড টেস্ট পেপার প্রায় সেম। এখন তুমি বাজারে গিয়ে যেটার প্রেজেন্টেশন তোমার ভালো লাগে তুমি সেটাই কিনতে পারো, বাট তুমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন চাও, আমি বলবো লেকচার গাইডটা সবচেয়ে ভালো। আমি পাঞ্জেরিও ফলো করেছি, লেকচারও ফলো করেছি, বাট আমার কাছে লেকচার বইয়ের প্রেজেন্টেশন, লেকচার বইয়ের প্রত্যেকটা টপিক ভালো মতো বুঝিয়ে বুঝিয়ে বলা আছে, বা আমার কাছে তাদের প্রেজেন্টেশন সবচেয়ে ভালো লেগেছে। তো তোমরা চাইলে লেকচার চোখ বন্ধ করে কিনে নিতে পারো। এখন লেকচার বা অন্য যে কোনো গাইড কেনার পর তোমার কাজ কি হবে? কাজ হবে তুমি যে সহপাঠ বা সাহিত্যপাঠ বই থেকে এই গদ্য পদ্য নাটক উপন্যাস পড়লে, সেইটার টেস্ট পেপার থেকে বা গাইড থেকে তোমার বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো পড়তে হবে। বোর্ডের এমসিকিউ এবং বোর্ডের সৃজনশীলগুলো খুব ভালো মতো শেষ করতে হবে, এবং শুধু শেষ করা না, তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে একটা গদ্য বা একটা পদ্য থেকে কোন কোন টপিক থেকে সৃজনশীল প্রশ্নটা আসছে। তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই গাইড বা টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্ন সলভ করা। তোমার এইখান থেকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোন কোন টপিকগুলো থেকে মেইনলি প্রশ্ন আসে। তুমি যখন গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ার পরে এই টেস্ট পেপারে যাবা, গিয়ে যখন বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা, তখন দেখবা যে জাস্ট প্রত্যেকটা গল্প থেকে 2 থেকে 3টা টপিক থেকেই মেইনলি বেশি প্রশ্ন হয়ে থাকে। তো তুমি সেই 2-3টা টপিক আইডেন্টিফাই করে বের করে রাখবো, পরবর্তীতে এটা তোমার রিভিশন দেওয়ার সময় কাজে লাগবে। তো তুমি ফার্স্টে সাহিত্যপাঠ সহপাঠ বই থেকে গদ্য পদ্য নাটক উপন্যাস পড়বা, তারপর গাইড বা টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেনগুলো, বোর্ডের এমসিকিউ, বোর্ডের সৃজনশীল ভালো মতো শেষ করবা। এরপরের কাজ হবে সেই গাইড বা টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজের প্রশ্ন পড়া। কলেজের প্রশ্ন একদম ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। তোমার এখান থেকে এমন টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে যেই টপিকগুলো তুমি বোর্ড প্রশ্নের মধ্যে পাও নাই। অর্থাৎ তুমি ধরো বোর্ড প্রশ্ন সবগুলো শেষ করলা, শেষ করার পর দেখলা তুমি সেখানে 3 থেকে 4টা টপিক পেয়েছো, কিন্তু কলেজের প্রশ্নগুলো গিয়ে দেখলা যে এখানে আরো এক্সট্রা 4 থেকে 5টা টপিক আছে যেটা তুমি বোর্ড প্রশ্নে পাও নাই। তো সেই টপিকগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ তুমি ফার্স্টে বোর্ড প্রশ্নগুলো থেকে যেই টপিকগুলো দেখলা, ওই টপিকগুলো লেখলা, এবং তারপর কলেজের প্রশ্নগুলো থেকে বড় বড় যে কলেজগুলো আছে, নটরডেম, আদমজি, ভিকারুননিসা, হলিক্রস, এইসব কলেজে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো থেকে দেখলে এমন এমন কিছু টপিক আছে যেটা বোর্ড প্রশ্নে নাই, তো সেটাও তুমি সেখানে লিখে একটা নোট করে রেখে দিবা। তো তারপর এইখান থেকে কলেজের বিভিন্ন এমসিকিউ সৃজনশীল ভালো মতো শেষ করলা। তুমি যদি এই 3টা স্টেপ ভালো মতো ফলো করো, বাংলা প্রথম পত্রে A+ পাওয়ার জন্য আমার মতে এনাফ। তো তোমার স্টেপগুলো কি কি হবে? তোমার ফার্স্টে সহপাঠ বা সাহিত্যপাঠ বই থেকে যে কোনো একটা গদ্য পদ্য নাটক উপন্যাস পড়বা। তারপর সেকেন্ডে তুমি কোনো একটা গাইড বা টেস্ট পেপার থেকে সেই গদ্য বা পদ্যের উপর প্রিভিয়াস ইয়ারের বোর্ডে আসা যে সৃজনশীল এবং এমসিকিউ আছে সেগুলো ভালো মতো কমপ্লিট করবা। কমপ্লিট করে আইডেন্টিফাই করার চেষ্টা করবা যে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায়। তুমি আইডেন্টিফাই করতে যাই দেখবা যে 2 থেকে 3টা হাতে গোনা কয়েকটা টপিক থেকে প্রতি বছর বারবার প্রশ্ন আসে। সেই টপিকগুলো তুমি টুকে রেখে দিবা বা নোট করে রেখে দিবা। তারপর তোমার কাজ হবে সেই গাইড বা টেস্ট পেপার থেকে কলেজের প্রশ্নগুলো ভালো মতো শেষ করা। প্রত্যেকটা প্রশ্ন শেষ করার কথা বলছি না, আমি বলছি যেই টপিকগুলো তুমি বোর্ড প্রশ্নের মধ্যে পাও নাই, সেই টপিকগুলো যদি তুমি কলেজের প্রশ্নগুলোতে পাও, সেই টপিকগুলো তুমি শুধু পড়বা। তাহলে তুমি নতুন টপিকগুলো পাইলা, সেটার মাধ্যমে তোমার গদ্য পদ্য নাটক উপন্যাসের কনসেপ্টটা আরো ভালো মতো ক্লিয়ার হলো। তুমি যদি এগুলো ভালো মতো ফলো করতে পারো, বাংলা প্রথম পত্রের এইটুকুই এনাফ A+ পাওয়ার জন্য। এখন আসি বাংলা দ্বিতীয় পত্রে। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস খুবই ছোট। বাংলা দ্বিতীয় পত্রে A+ পাওয়ার একমাত্র শর্ত হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়া। তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রের বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, বিশ্বাস করো এখান থেকে 80 থেকে 90% প্রশ্ন কমন পাবে, এবং যেটা A+ পাওয়ার জন্য এনাফ। তাই বাংলা দ্বিতীয় পত্রে তোমার একমাত্র কাজ হবে বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো শেষ করে ফেলা। বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো শেষ করে তুমি সবগুলোই কমন পেয়ে যাবা। তারপরেও যদি তোমার সেই টপিকগুলোর উপর একটু নলেজ প্রয়োজন হয়, তুমি 9-10-এর বাংলা দ্বিতীয় পত্র বোর্ড বইটা থেকে একবার দেখে নিতে পারো টপিকগুলো। অর্থাৎ বানান, নত্য সত্য বিধান বা সমাস, এই টপিকগুলো যে এইচএসসি সিলেবাসে আছে, এই টপিকগুলো তুমি
নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একবার করে দেখে নিতে পারো, কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই বিগত বছরের প্রশ্ন। তুমি যে কোনো গাইড বা টেস্ট পেপার বা যে কোনো বই থেকে তুমি বাংলা দ্বিতীয় পত্রের বিগত বছরের প্রশ্নগুলো পেয়ে যাবে। সেই বোর্ড প্রশ্নগুলো ভালো মতো শেষ করলেই আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না, তুমি ভালো মতো বাংলা প্রথম পত্র এবং সেকেন্ড পেপারে A+ পেয়ে যেতে পারবা, যদি এই টেকনিকগুলো ফলো করো বা এই স্টেপগুলো ফলো করতে পারো। এখন আলোচনা করব মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলা কিভাবে পড়া উচিত। এতক্ষণ আমরা সায়েন্সের স্টুডেন্টদের নিয়ে বললাম, এখন আমরা বলবো আর্টসের স্টুডেন্টদের নিয়ে। আর্টসের স্টুডেন্টদের জন্য বাংলা সাবজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের পুরো এইচএসসি লাইফে সবচেয়ে বেশি টাইম দিতে হবে বাংলা এবং ইংরেজিতে। বাংলা এবং ইংরেজি তাদের মেইন সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি। তো বাংলা সাবজেক্টে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই বিষয়ে এখন আলোচনা শুরু করি। ফার্স্টেই তোমার বাংলা প্রথম পত্র যে বোর্ড বইটা আছে, সাহিত্যপাঠ এবং সহপাঠ, এই দুইটা বই একদম মুখস্থর মতো করে ফেলতে হবে, সোজা কথা। কোনো রকম উইকনেস রাখা যাবে না এই দুইটা বই। বাংলা প্রথম পত্রের যে সাহিত্যপাঠ বইটা আছে সেখান থেকে গদ্য পদ্য নাটক উপন্যাসের প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ তোমার ভালো মতো বুঝতে হবে, প্রত্যেকটা কবিতা পারলে মুখস্থর মতো করে ফেলতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ তোমার এই বাংলা প্রথম পত্র যে সাহিত্যপাঠ এবং সহপাঠ বইটা আছে, এই বই দুইটা থেকেই তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বাংলা অংশের এমসিকিউতে 50 থেকে 60% প্রশ্ন তুমি এখান থেকে পাবা। এত পরিমাণ প্রশ্ন তুমি এই সাহিত্যপাঠ এবং সহপাঠ বইটা থেকে পাবা। তাহলে চিন্তা করো যে এই দুইটা বই তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এই দুইটা বইয়ের তুমি ধরো একটা গদ্য ধরবা, ধরে তুমি ফার্স্টে কবি পরিচিতি ভালো মতো পড়বা, মূল পাঠটা বা মূল কবিতাটা ভালো মতো শেষ করবা, পরে দেখবা শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো ভালো মতো শেষ করবা, তারপর পাঠ পরিচিতি ভালো মতো পড়তে হবে। এইভাবে 4টা স্টেপে বাংলা প্রথম পত্রের সাহিত্যপাঠ এবং সহপাঠ বইয়ের সব গদ্য পদ্য নাটক উপন্যাস ভালো মতো পড়তে হবে, পারলে মুখস্থর মতো করে ফেলতে হবে। এই সাহিত্যপাঠ এবং সহপাঠ বই থেকে কোনো প্রশ্ন করে যেন তোমাকে আটকানো না যায়, এইভাবে ভালো মতো পড়ে ফেলতে হবে, একদম মুখস্থর মতো পড়ে ফেলতে হবে। তোমার পুরো এইচএসসি লাইফের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বই হচ্ছে এই দুইটা, সাহিত্যপাঠ এবং সহপাঠ। তো তুমি যদি এই সাহিত্যপাঠ এবং সহপাঠ বইটা ভালো মতো পড়ো, তারপর তোমার নেক্সট স্টেপটা হবে গাইড বা টেস্ট পেপার থেকে বোর্ড এবং বিভিন্ন কলেজের বিগত বছরের সৃজনশীল এবং নৈবত্তিক শেষ করা। তুমি লেকচার কিনতে পারো, লেকচার কিনে সেইখানে বিগত বছরের বোর্ডে যত সৃজনশীল এবং এমসিকিউ আছে সেটা ফার্স্টে ভালো মতো শেষ করবা। তারপর আগের বছরের যে কলেজের প্রশ্নগুলো আছে সেই কলেজের এমসিকিউ এবং সৃজনশীল খুব ভালো মতো শেষ করবা। সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই এমসিকিউ এবং সৃজনশীল ভালো মতো শেষ করলে এনাফ ছিল, কিন্তু তোমার জন্য এটা এনাফ না। তোমাকে এই লেকচার বইয়ে ওই চ্যাপ্টারটা খোলার পরে দেখবা যে সেখানে আরো এক্সট্রা অনেক শব্দার্থ দেওয়া আছে। অর্থাৎ সাহিত্য পাঠ এবং সহপাঠ বইয়ের প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসের লাস্টে তো শব্দার্থ দেওয়া আছেই, তার চেয়েও আরো বেশি অতিরিক্ত শব্দার্থ দেখবা এই লেকচার বই বা পাঞ্জেরি যে বই কিনো না কেন সেই বইয়ের লাস্টের দিকে দেখবা যে সেখানেও এক্সট্রা আরো অনেক শব্দার্থ দেওয়া আছে। তো তোমার শুধুমাত্র বইয়ের শব্দার্থগুলো পড়লেই হবে না, এক্সট্রা আরো অনেক শব্দার্থ জানতে হবে। সেই জন্য তুমি এই লেকচার বইয়ের এক্সট্রা শব্দার্থগুলো শেষ করে ফেলবা। তারপর তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ সৃজনশীলে খ নাম্বার প্রশ্ন। সৃজনশীলে খ নাম্বার প্রশ্ন দেখবা লেকচার গাইডে এক্সট্রা আরো অনেক খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে। তুমি বোর্ডের এবং বিভিন্ন কলেজের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লে তো খ নাম্বার প্রশ্ন পড়বাই, এর পাশাপাশি আরো অতিরিক্ত অনেক খ নাম্বার প্রশ্নের উত্তর বা অনুধাবনমূলক প্রশ্ন এই লেকচার গাইডে দেওয়া আছে। সেখান থেকে এক্সট্রা অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো মতো পড়ে ফেলবা। কারণ এই অনুধাবনমূলক প্রশ্ন তোমার এইচএসসি তেও আসবে, এবং তুমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন রিটেন পরীক্ষা দিবা, রিটেন পরীক্ষায়ও তোমার এই অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকবে। আর যেহেতু তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতেই তোমার অনুধাবনমূলক প্রশ্ন লাগছে, তাহলে তুমি চিন্তা করো অনুধাবনমূলক প্রশ্ন তোমার কতটা গুরুত্বপূর্ণ। তাই এই অনুধাবনমূলক প্রশ্নগুলো খুব ভালো মতো শেষ করতে হবে। তাহলে গাইডটা কিভাবে পড়তে হবে আবার যদি বলি, ফার্স্টে টেস্ট পেপার বা গাইড থেকে প্রিভিয়াস বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেই বোর্ড প্রশ্নের সৃজনশীল এবং নৈবত্তিক ভালো মতো শেষ করবা। তারপর কলেজের বিগত বছরের সৃজনশীল এবং নৈবত্তিক ভালো মতো শেষ করবে, এবং লেকচার গাইডে যে অতিরিক্ত শব্দার্থ দেওয়া আছে সেই শব্দার্থগুলো ভালো মতো শেষ করতে হবে। তারপর এইখানে যে অতিরিক্ত অনুধাবনমূলক প্রশ্ন আছে সেই অনুধাবনমূলক প্রশ্নটা ভালো মতো শেষ করতে হবে। তুমি যদি এই 4টা কাজ এই গাইড থেকে করো তাহলে তোমার প্রিপারেশন খুব ভালো মতো হয়ে যাবে। তো ফার্স্টে একটা গদ্য সাহিত্যপাঠ বা সহপাঠ বই থেকে গদ্যপদ্য নাটক উপন্যাস পড়বা। সেখানের কবি পরিচিতি, পাঠ পরিচিতি, মূল গল্প, শব্দার্থ সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে লাইন বাই লাইন ভালো মতো পড়ার পর গাইড বা টেস্ট পেপারে আসবা। টেস্ট পেপারে আসার পর এখানে বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো ভালো মতো পড়বা, বিভিন্ন কলেজে আসা বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো পড়বা, এখানে যে অতিরিক্ত শব্দার্থ দেওয়া আছে সেই শব্দার্থগুলো ভালো মতো পড়বা, এবং এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো মতো পড়তে হবে। এই দুইটা স্টেপ শেষ করার পর তোমার থামা যাবে না। ম্যাক্সিমাম আর্টসের শিক্ষার্থী যে বিষয়টা ভুল করে তারা এই 2 নাম্বার স্টেপে এসে থেমে যায়, কিন্তু তোমরা সবচেয়ে বড় একটা কাজ মিস করো।
সেটা হচ্ছে তোমাদের টার্গেট কিন্তু অ্যাডমিশন টেস্ট। তো তুমি যখন স্টেপ 2 কমপ্লিট করলা তখন তোমার কিন্তু প্রিপারেশন হলো এইচএসসির জন্য, কারণ নবদূত বা লেকচার তুমি পাঞ্জেরি যেই গাইডই কিনো না কেন এখানে এইচএসসি স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো দেওয়া থাকে। তো তুমি বোর্ড বই পড়ার পর এই গাইডগুলো পড়ার পর তোমার এইচএসসি স্ট্যান্ডার্ডের প্রিপারেশন কমপ্লিট হলো, কিন্তু তোমার টার্গেট কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তাই তোমার নেক্সট কাজটা হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যে কোনো একটা বই কেনা। সেটা বাংলা বিচিত্রা হতে পারে, অভিযাত্রী হতে পারে, পারাবার হতে পারে, কিংবদন্তি হতে পারে, সরোবর হতে পারে, যে কোনো একটা বই হতে পারে। কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো মনে হয় অভিযাত্রী বইটা। অভিযাত্রী বইটা আমার কাছে বেস্ট মনে হয়। আমি বাংলা বিচিত্রা, অভিযাত্রী মোটামুটি সব বই দেখেছি বা পড়েছি। তো আমার কাছে অভিযাত্রী বইটাই সবচেয়ে বেশি বেস্ট লেগেছে। এখানে প্রেজেন্টেশনগুলো খুব ভালো, খুবই ভালো। তাও তোমার যদি মনে হয় বাংলা বিচিত্রা তোমার কাছে ভালো লাগে তুমি কিনতে পারো। সব বই মোরলেস সেম, বাট প্রেজেন্টেশনটা আলাদা। অভিযাত্রী বইয়ের প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লাগে। তো তুমি ২টা স্টেপ শেষ করার পর তুমি একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বই কিনবা। অভিযাত্রী কিনলে ভালো হয়। অভিযাত্রী কেনার পর এখানে দেখবা প্রিভিয়াস ইয়ারে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলো ভালো মতো শেষ করবা। এবং রিটেনের প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো মতো শেষ করতে হবে। এগুলো শেষ করার পর এই অভিযাত্রী বইও তুমি দেখবা যে এখানে অতিরিক্ত অনেক শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো ভালো মতো শেষ করে ফেলবা। আর অভিযাত্রী বইয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে বোঝানো আছে, যেটা তুমি খুব কম বইই পাবা। তো তোমার যদি বাংলা প্রথম পত্র বইয়ের কোনো কবিতা বুঝতে সমস্যা হয়, তুমি যদি এই অভিযাত্রী বইটা কিনো, অভিযাত্রী বইয়ের তুমি কবিতার পার্টের মধ্যে প্রত্যেকটা কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা পাবা, যেখান থেকে তুমি কবিতাগুলো খুব ভালো মতো বুঝতে পারবা। তো তোমার এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে কোনো একটা গাইড কেনার পর কাজটা কি হবে? বিগত বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এমসিকিউ গুলো ভালো মতো পড়তে হবে, রিটেন গুলো ভালো মতো পড়তে হবে, এবং এখানে যে অতিরিক্ত শব্দার্থ দেওয়া আছে শব্দার্থগুলো ভালো মতো পড়তে হবে। এবং অভিযাত্রী বইও দেখবা অতিরিক্ত অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে বা খ নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে বা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো দেওয়া আছে, সেই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো ভালো মতো শেষ করে ফেলবা। আরেকটা কাজ করবা, সাহিত্যপাঠ বইয়ে যে কবিতাগুলো দেওয়া আছে কবিতাগুলোর পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যায় অভিযাত্রী বই তুমি পেয়ে যাবা। সেখানে পড়লে সেই কবিতাগুলোর উপর তোমার পুরো দখল চলে আসবে। এই ৩টা স্টেপ ফলো করলে আশা করি তোমার এইচএসসি এবং অ্যাডমিশন ২টার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আবার যদি আমি সামারি করি তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে আবার একটু বলি। তুমি ফার্স্টে ধরো সাহিত্যপাঠ বই থেকে অপরিচিতা গল্পটা পড়লা। অপরিচিতা গল্পের পাঠ পরিচিতি বললা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তারপর মূল ভাবটা পড়লা, পাঠ পরিচিতিও পড়লা, কবি পরিচিতিও পড়লা এবং শব্দার্থ পড়লা। অর্থাৎ কবি পরিচিতি, মূল অংশটুকু, তারপর শব্দার্থ, তারপর পাঠ পরিচিতি, পুরোটা ভালো মতো বুঝে বুঝে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, কোনো কিছু যেন মিস না যায় এইভাবে ভালো মতো শেষ করলা। শেষ করার পর একটা গাইড বা টেস্ট পেপার কিনলা। টেস্ট পেপার কিনে সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের সৃজনশীল এবং এমসিকিউ গুলো শেষ করলা। তারপর বিগত বছরের কলেজে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো ভালো মতো শেষ করলা, সৃজনশীল এবং নৈবত্তিক। তারপর লেকচার বই দেখবো অতিরিক্ত অনেক শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো ভালো মতো শেষ করবা। তারপর অনুধাবনমূলক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের রিটেনে অনুধাবনমূলক প্রশ্ন আসে। তারপর অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো মতো শেষ করে ফেললা। তারপর স্টেপ 3 তে যে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যে কোনো একটা বই কিনলা, সেটা বাংলা বিচিত্রা হতে পারে, অভিযাত্রী হতে পারে। সেখান থেকে কিনে তুমি সেখানে বিগত বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যত এমসিকিউ আসছে সেগুলো পড়ে ফেললা, এবং সেখানে যত রিটেন পরীক্ষা আছে সেগুলো পড়ে ফেলতে হবে। তারপর এখানে অতিরিক্ত অনেক শব্দার্থ পাবা, সেগুলো পড়ে ফেলবা। অনুধাবনমূলক প্রশ্ন পাবা, অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো মতো পড়ে ফেলবা। তারপর দেখবা তোমার একটা গদ্য বা পদ্য বা নাটক বা উপন্যাসের উপর তোমার একটা কমপ্লিট একটা দখল চলে আসবে, এবং তুমি যেখান থেকে প্রশ্ন করা হোক না কেন তুমি পারবা। তো এই স্টেপগুলো ফলো করলে আশা করি বাংলা প্রথম পত্রে আর কোনো রকম কোনো সমস্যা থাকার কথা না। আর তুমি যদি বাংলা প্রথম পত্রের কোনো কবিতা বুঝতে সমস্যা হয় তুমি অভিযাত্রী বই থেকে সেই লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা পড়লেই ভালো মতো বুঝে যাবা যে কবিতাগুলোর প্রত্যেকটা লাইনের অর্থ কি, অন্তর্নিহিত অর্থগুলো তুমি ভালো মতো বুঝে যাবা। তাহলে তোমার বাংলা প্রথম পত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। এরপর আসি বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তোমার মেইন টার্গেট থাকবে অ্যাডমিশন, কারণ এইচএসসি সিলেবাসে বাংলা দ্বিতীয় পত্রে যা যা আছে এইটুকু নিয়ে পড়ে থাকলে তুমি এইচএসসি শেষ হওয়ার পর দেখবো তোমার বাংলা দ্বিতীয় পত্র কিছুই পড়া হয় নাই, তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বহু পড়া বাকি। তো এই ভুলটা কখনোই করা যাবে না। বাংলা দ্বিতীয় পত্রে কখনোই এইচএসসি নিয়ে পড়ে থাকা যাবে না। তোমার অ্যাডমিশন টেস্টকে মাথায় নিয়েই বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশনটা নিতে হবে। তো কিভাবে সেই প্রিপারেশনটা নিবা? ফার্স্টেই তুমি নবম দশম শ্রেণীর নতুন এবং পুরানো এডিশনের যে 2টা বই আছে সেই 2টা বই ভালো মতো পড়ে ফেলতে হবে। 9-10 এর নতুন এডিশনেরও একটা বই আছে এবং পুরাতন এডিশনেরও একটা বই আছে, যেটা 2020 সাল পর্যন্ত ছিল। সেই 2টা বই খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। সেই বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো মতো পড়তে হবে, কারণ এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসে।
তারপর যে কাজটা করবা, এইচএসসি সিলেবাসে বাংলা দ্বিতীয় পত্রে যে টপিকগুলো আছে অর্থাৎ বানান, উচ্চারণ, সমাস, পারিভাষিক শব্দ, বাক্য রূপান্তর, তারপর পদ পরিচিতি বা পদ আইডেন্টিফাই করা, এই টপিকগুলো খুব ভালো মতো তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন না, তোমার আরও গভীরে গিয়ে শেষ করতে হবে, কারণ এই টপিকগুলো তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের টাইমে গিয়েও পড়তে হবে। যেহেতু তোমার তখন পড়তেই হবে, তাহলে তোমার ভালো হবে এই ইন্টার লাইফে এই টপিকগুলো ভালো মতো পড়ে নাও, যেন তোমার এইচএসসির পর অ্যাডমিশন টাইমে গিয়ে ওই টপিকগুলো আর ভালো ওরকম পড়তে না হয়। তাই এইচএসসি সিলেবাসে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তুমি ইন ডেপথ ভালো মতো পড়ে শেষ করে ফেলো। তারপর কাজ হবে এই যে এইচএসসি সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলো বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো পড়ো। বাংলা প্রথম পত্রের মতো একইভাবে প্রথমে লেকচার পাঞ্জেরি বা যে কোনো বই থেকে বাংলা দ্বিতীয় পত্রের বোর্ডে এবং কলেজে আসা প্রশ্নগুলো ভালো মতো শেষ করবা। তারপর অভিযাত্রী বা বাংলা বিচিত্রা যে কোনো বই থেকে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালো মতো শেষ করবা। এই কাজ শেষ হওয়ার পর তোমার যদি সম্ভব হয়, তাহলে বাংলা যে মুখস্থ টপিকগুলো আছে, মুখস্থ টপিকগুলো কি কি? সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ ইত্যাদি যে মুখস্থ টপিকগুলো আছে সেগুলো একটু একটু করে পড়তে পারো, কারণ এই মুখস্থ টপিকের পড়াগুলো অনেক। তুমি এইচএসসি শেষ করার পর অ্যাডমিশন টাইমে জাস্ট 4 মাস সময় পাবা, 3 থেকে 4 মাস সময় এই মুখস্থ টপিকগুলো ভালো মতো পড়ে মনে রাখা প্রায় অসম্ভবই বলা যায়। তাই তুমি যদি শুরু থেকে এই টপিকগুলো না পড়ে থাকো, তাহলে পরে গিয়ে আসলে ভুগতে হয়। তাই ভালো হবে যদি সম্ভব হয় বাংলা মুখস্থ টপিকগুলো যে আছে সেগুলো আস্তে আস্তে পড়তে থাকো। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কোন বই থেকে পড়বা? এটার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে অভিযাত্রী এটিএম বইটা। আমি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বলেছিলাম তুমি বাংলা বিচিত্রা, অভিযাত্রী, পারাবার, কিংবদন্তি, সরোবর যেই বইয়ের প্রেজেন্টেশন তোমার ভালো লাগে সেটা তুমি পড়তে পারো, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি বলবো তুমি অভিযাত্রী এটিএম বইটাই কিনো, এই বইটাই বেস্ট। এই বইয়ে তুমি অনেক শর্টকাট টেকনিক পাবা, মনে রাখার কিভাবে মনে রাখতে হয়, প্রত্যেকটা মুখস্থ পার্টে মনে রাখার টেকনিক পাবা তুমি, যেটার মাধ্যমে তুমি খুব সহজে মনে রাখতে পারবা। তাই আস্তে আস্তে তোমার যদি সম্ভব হয় তুমি বাংলা মুখস্থ টপিকগুলো পড়তে পারো। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের অ্যাপ্রোচটা তোমার কেমন হওয়া উচিত, এটা যদি একটা সামারি করি, তাহলে ফার্স্টে নবম দশম শ্রেণীর পুরাতন এবং নতুন বইটা ভালো মতো শেষ করবা। তারপর এইচএসসি সিলেবাসে বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকগুলো আছে সেগুলো শুধুমাত্র এইচএসসির জন্য না পড়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মতো করে ইন ডেপথ ভালো মতো পড়ে শেষ করো, কারণ এই টপিকগুলো তোমার আবার অ্যাডমিশন টাইমে গিয়ে পড়তেই হবে। তারপর এইচএসসির টপিকগুলো তুমি বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবা, বোর্ড প্রশ্নগুলো পড়লেই তুমি তোমার এইচএসসির পরীক্ষায় কমন পেয়ে যাবা সবগুলা। কিন্তু তোমার এইচএসসি পরীক্ষায় কমন পেলেই হবে না, তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে হবে। তো বাংলা প্রথম পত্রের মতো একইভাবে তুমি অভিযাত্রী বা বাংলা বিচিত্রা যে কোনো বই থেকে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে ফেলবা। তারপর সম্ভব হলে বাংলা মুখস্থ টপিকগুলো অভিযাত্রী এটিএম বই থেকে আস্তে আস্তে করে পড়ে ফেলবা। এতে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের টাইমে গিয়ে এইচএসসির পরে প্রেশার অনেকটা কমে যাবে। তো মানবিক বিভাগের তোমরা যারা আছো, তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রে, তোমাদের এইচএসসিতে তো হেল্পফুল হবেই, এইচএসসির পাশাপাশি তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ভালো একটা প্রিপেয়ার্ড হয়ে যাবে, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাওয়ার পর তোমার অনেকটা প্রেশার কমে যাবে এবং তুমি জেনারেল নলেজ, ইংলিশ, অন্যান্য সাবজেক্টে বেশি টাইম দিতে পারবা। তাই বাংলা, আমার মনে হয় যে বাংলা ইন্টার লাইফেই অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট করে ফেলা সম্ভব। তাই চেষ্টা করবা এইচএসসি লাইফে থাকাকালীনই তোমার বাংলা প্রথম পত্র এবং সেকেন্ড পেপারে যেন এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার পরে যেন কাভার হয়ে যায়। এবার আসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কিভাবে পড়া উচিত। তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, তোমরাও চেষ্টা করবা মানবিক বিভাগের শিক্ষার্থীদের মতো বাংলাটা ভালো মতো পড়ার, কারণ তোমাদের বাংলা থেকেও প্রত্যেকটি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে, তাই তোমাদের উচিত বাংলাটাকে সমান গুরুত্ব দিয়ে পড়া। কিন্তু তোমাদের গ্রুপ সাবজেক্টকে অবহেলা করা যাবে না, গ্রুপ সাবজেক্টের পড়ার কোনো ক্ষতি করে বাংলায় বেশি টাইম দেওয়া যাবে না, কারণ তোমাদের গ্রুপ সাবজেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি মনে হয় যে তুমি গ্রুপ সাবজেক্টের পড়াগুলো কাভার দিয়ে তুমি বাংলায় মানবিক বিভাগের শিক্ষার্থীদের মতো টাইম দিতে পারবা, তাহলে দিবা, না হলে বাংলা একটু কম পড়লেও সমস্যা নেই। কিন্তু সবসময় চেষ্টা করবা যে বাংলাও যেন আর্টসের স্টুডেন্টদের মতো ভালো মতো পড়তে পারো গুরুত্ব দিয়ে, কারণ তুমি যদি ইন্টার লাইফেই বাংলাটা খুব ভালো মতো শেষ করে ফেলতে পারো, তুমি এইচএসসির পর গ্রুপ সাবজেক্টে ভালো মতো সময় দিতে পারবা, যেটা তোমার অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্প করবে। তো আশা করছি তোমরা সবাই আজকের ভিডিওর প্রত্যেকটা স্টেপ ভালো মতো বুঝতে পেরেছো এবং কোন স্টুডেন্টের কিভাবে বাংলাটা পড়া উচিত সেটা ভালো মতো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো। আশা করি আজকের ভিডিওটা ভালো মতো ফলো করলে তোমাদের বাংলা প্রিপারেশন একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তুমি সায়েন্সের স্টুডেন্টই হও, আর্টসের স্টুডেন্টই হও বা কমার্সের স্টুডেন্টই হও। তুমি যদি এই স্টেপগুলো ফলো করতে পারো, তোমার এইচএসসি এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রেই বাংলা একটা ভালো রেজাল্ট করতে পারবে আশা করছি। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।